আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজ উপলক্ষে আমাদের এই আয়োজন। আমাদের সাথে আজকে ডিসকাশনে উপস্থিত আছেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বান্না ভাই। আজকে একটা ডিফারেন্ট সেটআপে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে। একদম আউটডোর, পিছনে বাচ্চারা প্র্যাকটিস করছে, স্টুডিও থেকে বেরিয়ে আসে মাঝে মধ্যে মনে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেতে চাই সামি ভাইয়ের কাছে, যেটা বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজের আগামীকাল থেকে শুরু হচ্ছে ইনফ্যাক্ট নেদারল্যান্ড সিরিজ, এবং সামি ভাইয়ের কাছে জানতে চাওয়া আসলে এই সিরিজটা নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন? এক্সপেকটেশনটা তো অনেক হাই, কারণটা হচ্ছে এশিয়া কাপের আগে তো এটা একটা ড্রেস রিহার্সাল। এশিয়া কাপের আগে দেখা যে টিমটা কম্বিনেশনটা কেমন আছে, কোন পারফেক্ট কম্বিনেশনটা ভালো হবে, এবং জুলিয়ান উডের বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন রয়েছে, সেটার একটা এক্সিকিউশনেরও জায়গা দেখার ব্যাপার রয়েছে। আমার কাছে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে কোন ধরনের উইকেটে আসলে খেলা হবে। টনি হেমিংয়ের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা ছিল যে এই সময়টাতে ভরা মনসুন, যেটাকে বলা হয় ভরা মনসুন, একদম বর্ষাকালের সময়টা চলছে, এই সময়টাতে ভালো উইকেট প্রিপেয়ার করাটা। সো টনি হেমিং তো কমিটমেন্ট দিয়েছেন যে এর মাঝেও তিনি ভালো উইকেট প্রিপেয়ার করে দেখাবেন, এবং সেটাও একটা পরবর্তী সময়ের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে বর্ষাকালেও বাংলাদেশে খুব ভালো উইকেট প্রিপেয়ার করা যায়, যেটা টনি হেমিং মেনশন করেছেন। আমরা প্র্যাকটিস ম্যাচ একটা দেখেছি, সেখানে কিন্তু 205-এর মতো রান দেখেছি। সো উই ক্যান এক্সপেক্ট আ হাই স্কোরিং এনকাউন্টার, অ্যান্ড লিটন কুমার দাস হি হ্যাজ অলসো মেনশনড অ্যাবাউট স্কোরিং 200 or 250, এবং সেটা একটা অভ্যেসের ব্যাপার। এটা যদি এখন থেকে গড়ে ওঠে, দিস ইজ গোয়িং টু বি, আমার কাছে মনে হয় যে দিস ইজ গোয়িং টু বি ভেরি গুড ফর বাংলাদেশ ক্রিকেট। এবং এই সিরিজটা T20 ক্রিকেট, আপনি ডেফিনেটলি কোনো টিমকে ছোট করে দেখতে পারবেন না। অন আ গিভেন ডে দ্য টিম হু উইল পারফর্ম হি উইল উইন দ্য রেস। মানে আমরা ধরেই নিতে পারি যে যদি আমরা বলি যে যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, নেদারল্যান্ড আমাদের থেকে অনেক পিছনে যদি বলি, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে নেদারল্যান্ডেরও একটা বড় চান্সেস আছে, যেটার কথা আপনি বলছিলেন? অবভিয়াসলি, কারণটা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখবেন নেদারল্যান্ডসের এই টিমটা দেয়ার আর ফিউ প্লেয়ার্স হু হ্যাভ প্লেড ইন সাবকন্টিনেন্ট কন্ডিশনস, এবং নাওয়াডেজ ক্রিকেট ইজ ভেরি মাচ ওপেন। পিপল আর প্লেয়িং IL-T20s, PSLs, লটস অফ ফ্র্যাঞ্চাইজি লিগস। সুতরাং প্রত্যেকের সম্পর্কে জানে, এবং প্রত্যেকের দুর্বলতা সবলতা সব কিছুই জানে। কন্ডিশনগুলো এখন অনেক বেশি মাত্রায় সিমিলার হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইন রিসেন্ট পাস্ট সাবকন্টিনেন্টের বাইরের টিমগুলো সাবকন্টিনেন্টে স্পিন ভালো খেলেছে, ভালো নেগোশিয়েট করেছে। আমি যদি লাস্ট এশিয়া কাপে আপনার একটা পরিসংখ্যান দেই, তাহলে সেই জায়গাটা একটা পরিসংখ্যান দেখানো হচ্ছিল যে উল্টো এশিয়ান টিমগুলো সুইপস, রিভার্স সুইপস, এই ধরনের শটগুলো কম খেলে এগেনস্ট দ্য স্পিনার্স, রাদার দেন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। দে প্লে বেটার ক্রিকেট ওয়েন আপনি যখন সুইপ শটস এবং অন্যান্য বিষয় বলছেন। আর সেই সাথে যদি আপনি বলেন যে T20 ক্রিকেট, এই টিমগুলোর ক্ষেত্রে হয় কি আসলে দে আর অনলি ফোকাসিং অন T20 ক্রিকেট, স্পেশালি নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ড। এক্স্যাক্টলি, কারণ বিকজ দে নো দে আর নট গোয়িং টু প্লে টেস্ট ক্রিকেট। তাদের ওই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচারটা ওইরকমভাবে ডেভেলপ করা সম্ভব না। সো দে আর অনলি ফোকাসিং অন T20 ক্রিকেট, এবং সারা বছর ব্যাপীতে তারা শুধুমাত্র T20 ক্রিকেটটাকে নিয়েই ওই পরিকল্পনার জায়গাগুলো করে। সো অন এ গিভেন ডে দে আর অলওয়েজ ভেরি মাচ ডেঞ্জারাস। এবং বাংলাদেশের জন্য বিষয়টা কীরকম যে আপনি জিতলেও খুব বেশি অ্যাপ্রিসিয়েশন পাবেন না, কিন্তু হারলে আপনাকে কিন্তু অনেক নেগেটিভিটি সহ্য করতে হবে। সো ইটস গোয়িং টু বি প্রেশার সিচুয়েশন ফর বাংলাদেশ। ধন্যবাদ সামি ভাই। দর্শক, আমরা এখন যেতে চাই আহমেদ রেজন প্রতীক ভাইয়ের কাছে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজের প্রি ম্যাচ অ্যানালাইসিস জানার জন্য। ধন্যবাদ বান্না ভাই। তো আসলে অনেক প্রতীক্ষার পরে একটা প্রিপারেটরি সিরিজ বেসিক্যালি আমরা বলতে পারি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণ সময়ের ভেতরে। তো যেই স্টেডিয়ামে খেলাটা হচ্ছে বা যেই ভেন্যুটাতে খেলা হচ্ছে, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটা যতটা না বাংলাদেশের জন্য আসলে সুখকর একটা ভেন্যু, তার থেকে বেশি আমি বলবো যে নেদারল্যান্ডসের জন্য এই মাঠটাতে তাদের কিছু সুখস্মৃতি রয়েছে। পার্টিকুলারলি আমি বলতে পারি যে বাংলাদেশে যে T20 বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়, সেই টুর্নামেন্টের কোয়ালিফাইং স্টেজের একটা ম্যাচে নেদারল্যান্ডস আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারায়। এই ম্যাচটার কথা আমি পার্টিকুলারলি এই জন্যই বলছি যে নেদারল্যান্ডস হ্যাড টু চেস 190 উইদিন 14.2 ওভার্স টু প্রসিড টু দ্য নেক্সট রাউন্ড। সেই ক্ষেত্রে তারা টার্গেটটা চেস ডাউন করে 13.4 ওভার্সে। সো এটা কিন্তু নেদারল্যান্ডসের মোরালটা অনেক বুস্ট করবে যখন তারা বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠে খেলতে নামবে। তো বাংলাদেশের স্কোয়াড নিয়ে যদি আমি বলতে চাই যে লাস্ট পাকিস্তান সিরিজের থেকে কিন্তু খুব বেশি পরিবর্তন বা আহামরি পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না। মেহেদী হাসান মিরাজ নিজেকে আনঅ্যাভেলেবল করার জন্য তার জায়গায় আমরা সাইফ হাসানের ইনক্লুশনটা দেখতে পেরেছি, এবং জাকির আলী অনিক এবং শামীম হোসেনের ব্যাকআপ অপশন হিসেবে নুরুল হাসান সোহানকে ইনক্লুডেড করা হয়েছে। তো এটা টিম
ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে আসলে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কারা বা যারা রয়েছেন তাদেরকে তারা একটু পরখ করে দেখবেন কিনা। তো বাংলাদেশ স্কোয়াড নিয়ে আসলে আহামরি খুব কিছু বলার আসলে এখানে নেই। আমি একটু নেদারল্যান্ড স্কোয়াডটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু নতুন অপোনেন্ট, আমরা সচরাচর কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে হোম সিরিজ খেলে থাকি না। তো আসলে কেমন স্কোয়াড নেদারল্যান্ডস পাঠিয়েছে, এই ধরনের স্কোয়াডের বিরুদ্ধে আমরা আসলে কেমন পারফরমেন্স আশা করছি, বা খুব ভালো পারফর্ম করলেও সেখান থেকে কতটুকু আশাবাদী হওয়ার ইস্যু রয়েছে, সেটা একটু আমি এক্সপ্লেন করতে চাচ্ছি। তো নেদারল্যান্ডসের যে স্কোয়াডটা রয়েছে সেখানে বেশ কিছু কি প্লেয়ার্স কিন্তু এই সিরিজে মিসিং রয়েছে। তার মধ্যে আমি সবার আগে বলতে চাইবো যে মাইকেল লেভিট খুবই বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার। ওনার টি-20 ক্যারিয়ার যদি আমি একটু বিশ্লেষণ করি, উনি এই পর্যন্ত 26 ম্যাচ খেলে 866 রান সংগ্রহ করেছেন, এবং ওনার সবচেয়ে ইমপ্রেসিভ যে বিষয়টা, ওনার টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে 147.20, এবং ওনার এক ইনিংসে ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট স্কোর হচ্ছে 135। সো মাইকেল লেভিট কিন্তু খুবই বিধ্বংসী একজন ব্যাটার ছিলেন, কিন্তু ইনজুরির জন্য উনি কিন্তু ট্যুরটা মিস করছেন। মাইকেল লেভিট যদি নেদারল্যান্ড স্কোয়াডের সাথে আসতেন তাহলে কিন্তু আমাদের নতুন বোলারদের একটা ভালো পরীক্ষা কিন্তু হয়ে যেত। সো ব্যাড লাক আমি বলবো বাংলাদেশের জন্য যে মাইকেল লেভিট আসছেন না। এর পাশাপাশি আমি আরো দুজন কি অলরাউন্ডারের কথা বলতে চাচ্ছি। একজন হচ্ছে বাজডি লিডার এবং কলিন অ্যাকারম্যান। তারা দুজনেই কিন্তু কাউন্টি ক্রিকেটে ডারহামের হয়ে খেলে থাকেন। বাজডি লিডার ক্যারিয়ার যদি আমি বলে থাকি, উনি 45 ম্যাচ খেলে এ পর্যন্ত 723 রান সংগ্রহ করেছেন। ওনার অ্যাভারেজ 24.93 এবং স্ট্রাইক রেট রানে বলের চেয়ে একটু বেশি। ওনার এক ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে 91 নট আউট, এবং উনি কিন্তু বল হাতের সমান দক্ষ। উনি ডান হাতে ব্যাট করে থাকেন এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার, বেশ ভালো গতিতেই বল করে থাকেন। ওনার যদি আমরা বোলিং স্ট্যাটিস্টিক্সটা দেখি, 45 ম্যাচ খেলে এই পর্যন্ত উনি 39 উইকেট সংগ্রহ করেছেন এবং ওনার ইকোনমি কিন্তু লেস দেন 8। সো বাজডি লিডার কিন্তু একজন খুবই ভালো প্যাকেজ হতে পারতেন যদি উনি অ্যাভেলেবেল থাকতেন বা ওনার ইনজুরিটা না থাকতো। মাইকেল লেভিট বলি, বাজডি লিডার বলি, দুজনেই কিন্তু ইনজুরির জন্য মেইন টিমটার সাথে আসতে পারেননি। আরেকজন অফ স্পিনিং অলরাউন্ডারের কথা আমি বলতে চাচ্ছি, উনি হচ্ছেন কলিন অ্যাকারম্যান কিন্তু বিপিএল এ সিলেট রয়্যালসের হয়েও খেলেছেন। উনি অফ স্পিন বোলিং করে থাকেন এবং ডান হাতি ব্যাট করে থাকেন। মিডল অর্ডারে খুব ভালো একটা সাপোর্ট কিন্তু নেদারল্যান্ডস টিমকে দিয়ে থাকেন। তাহলে 3 জন প্লেয়ার কিন্তু অলরেডি এখান থেকে আমরা মিসিং দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমি বলতে পারি ফ্রেড ক্লাসেন বামহাতি ফাস্ট বোলার, কাউন্টি ক্রিকেটে উনি কেন্টের হয়ে খেলে থাকেন, এবং আমরা কিন্তু জানি যে একটু আনঅর্থোডক্স বোলিং এ কিন্তু বাংলাদেশ বরাবরই একটু আনইজি ফিল করে। তো ফ্রেড ক্লাসেনের অনুপস্থিতি কিন্তু আমি সত্যিকার অর্থে বলবো যে টপ অর্ডারের ব্যাটারদের একটা পরীক্ষা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এর পাশাপাশি ভিভিয়ান কিংমা, উনি ডানহাতি পেস বোলার, উনিও কিন্তু আসতে পারেননি। জ্যাক লিওন ক্যাশে, উনি টপ অর্ডার ব্যাটার, উনিও কিন্তু আনঅ্যাভেলেবল রয়েছেন। সো আমরা বলতে পারি যে প্রথম সারির অলমোস্ট 5 থেকে 6 জন প্লেয়ার কিন্তু নেদারল্যান্ডসের নেই। এখন যারা অ্যাভেলেবল রিসোর্সেস রয়েছেন তাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি নজর রাখবো নেদারল্যান্ডস কিপার স্কট এডওয়ার্ডসের দিকে। স্কট এডওয়ার্ডসের যদি ক্যারিয়ারটা আমি একটু সংক্ষেপে বলতে চাই, উনি 79 ম্যাচ খেলে 1205 রান সংগ্রহ করেছেন এবং ওনার স্ট্রাইক রেট হচ্ছে 125.52 এবং একক ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে 99। যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়, স্কট এডওয়ার্ডস কিন্তু ভিক্টোরিয়া স্টেট টিমের হয়ে খেলে থাকেন। ভিক্টোরিয়া আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার একটা স্টেট টিম। সো উনি কিন্তু টেকনিক্যালি খুব সাউন্ড এবং স্পিনটা খুব ভালো হ্যান্ডেল করে থাকেন। সো মিড ওভার্সে যারাই আমাদের স্পিনার থাকবেন, দ্যাট কুড বি ইদার রিশাদ হোসেন আর নাসুম আহমেদ, তাদের কিন্তু স্কট এডওয়ার্ডস একটা বেশ ভালো পরীক্ষা নিতে পারেন। এর পাশাপাশি আমরা যদি নেদারল্যান্ডসের ফাস্ট বোলিং অ্যাটাকের দিকে তাকাই, যারা রয়েছেন এর মধ্যে অ্যাভেলেবেল, পল ভ্যান মিকারেন, উনি বেশ দ্রুত গতিতে বল করে থাকেন। ওনার ক্যারিয়ারটা যদি আমি একটু বলি, 74 ম্যাচে এ পর্যন্ত 84 উইকেট নিয়েছেন এবং ওনার ইকোনমি কিন্তু খুব ঈর্ষণীয় 7.04। সো পল ভ্যান মিকারেনের দিকে যদি আমরা ফাস্ট বোলারদের মধ্যে নেদারল্যান্ডসের কেউ যদি খুব ভালো করার অপশন থেকে থাকে, দ্যাট কুড বি পল ভ্যান মিকারেন। এছাড়া যদি আমরা স্পিন অপশনের দিকে তাকাই তাহলে আমরা আরিয়ান দাতের দিকে তাকিয়ে থাকতে পারি, বা টিম প্রিঙ্গেলের দিকে আমরা নজর রাখতে পারি। টিম প্রিঙ্গেল হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স বোলার, আরিয়ান দাত অফ স্পিনিং অলরাউন্ডার বলতে পারি আমরা কিছুটা। এর পাশাপাশি শারিজ আহমেদ রয়েছেন, উনি কিন্তু লেগ ব্রেক বোলার। সো স্পিনটা কিন্তু কোয়াইট ব্যালেন্সড, কিন্তু পেস অ্যাটাকে আমি ররি ক্লেইন এবং পল ভ্যান মিকারেনের
পাশে একজন থার্ড পেসার হিসেবে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এটা বেসিক্যালি হয়েছে বাজডি লিডার ইনজুরির জন্য। সো এটা ছিল মোটামুটি নেদারল্যান্ড স্কোয়াড নিয়ে কথা। তো এই স্কোয়াডের এগেনস্টে আসলে বাংলাদেশের খুবই ভালো পারফর্ম করা উচিত। আমি কিছুদিন আগে একটা শোতে বলছিলাম যে নেদারল্যান্ড যদি ফুল স্ট্রেংথ স্কোয়াড পাঠায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিরিজটা জিততে অনেক কষ্ট হতে পারতো, কিন্তু যেহেতু এখন নেদারল্যান্ডসের এটা আমরা লিটারালি বি বা সি টিম বলতে পারি, সো এই টিমের এগেনস্টে বাংলাদেশকে খুবই ভালো পারফর্ম করতে হবে। এবং যেহেতু একটা সুযোগ রয়েছে এশিয়া কাপের আগে যে বেঞ্চ স্ট্রেংথগুলো পরীক্ষা করে দেখা, সেক্ষেত্রে হয়তো তাওহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে আমরা সাইফ হাসানকে যেহেতু চিন্তা করছি তাকে একটা বা দুটো ম্যাচ সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্টলি যেটা চাচ্ছি যে নাসুম আহমেদকে যেন এই সিরিজে একটু মানে পূর্ণ সুযোগ দেওয়া হয়। আমি আগেই বলেছিলাম যে পাওয়ার প্লেতে উনি লেফট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে খুব ভালো বোলিং করে থাকেন। পাশাপাশি রিশাদ হোসেন লাস্ট কিছু ম্যাচে বেশ এক্সপেন্সিভ ছিলেন, কিন্তু নাসুম আহমেদ কিন্তু পাকিস্তানের সাথে লাস্ট যেই টি-20টা খেলেছেন সেখানে বেশ ভালো করেছেন। তো আমার আসলে বাড়তি নজর থাকবে সাইফ হাসান এবং নাসুম আহমেদের ওপরে। বাংলাদেশ নেদারল্যান্ড প্রি সিরিজ অ্যানালাইসিসে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আবার ফেরত যাচ্ছি বান্না ভাইয়ের কাছে। দর্শক, আমরা প্রতীক ভাইয়ের কাছ থেকে বেশ কিছু অ্যানালাইসিস জানতে পারলাম। আমরা যেতে চাই সামি ভাইয়ের কাছে। আবার সামি ভাই কথার মাঝখানে যেটা বলছিলেন যে জুলিয়ান উডের একটা প্র্যাকটিস সেশন অনেকদিন ধরে আমরা দেখছি যে হার্ড হিটিং ব্যাটসম্যান যারা লঙ্গার শট খেলার জন্য। তো আমরা কি যেটা এশিয়া কাপ নিয়েই প্রস্তুতিটা ছিল, এটা কি আমরা এখানে একটা ট্রায়াল ভার্সন দেখতে পাচ্ছি কিনা? একদিনে দুদিনে তো আসলে এটা হয় না, মানে ইউ ক্যান নট গেট দ্য রেজাল্ট ওভারনাইট। আমি গত বছর জুলিয়ান উডের একটা ওয়ার্কশপ করেছিলাম। সেই ওয়ার্কশপে মূলত যে বিষয়গুলো আমি দেখেছিলাম, জুলিয়ান উড যে মেথডে কাজ করেন, যেটা এই বছর তিনি এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে করছেন, জুলিয়ান উড মূলত তিনি যেটা বিশ্বাস করেন যে বিগ হিটিং ইজ নট অনলি অ্যাবাউট ইউর স্ট্রেংথ অ্যান্ড টাইমিং, বাট ইটস আ সাইক্লিক মোশন বিটুইন ইউর লেগস অ্যান্ড ইউর রিস্টস। অর্থাৎ তিনি এই জায়গাটা নিয়ে আসলে কাজ করেন যে আপনার বডির লোয়ার পোর্শনের সঙ্গে আপনার রিস্টের একটা কম্বিনেশন নিয়ে কাজ করেন, কোলাবোরেশন নিয়ে কাজ করেন। বিভিন্ন ড্রিল তিনি প্রণয়ন করে থাকেন, যে ড্রিলগুলো দেখা যায় যে অনেক হকি স্টিক টাইপের ব্যাট তিনি ব্যবহার করে থাকেন। আবার আমরা প্রো ভেলোসিটি ব্যাটও দেখতে পেয়েছি। সেই জায়গাগুলো থেকে একদিনে তো আপনি আসলে রেজাল্ট ওইভাবে পাবেন না, কিন্তু অন্তত উই ক্যান সি দ্য স্টার্টিং এবং উই ক্যান সি দ্য মাইন্ডসেট হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য বাংলাদেশি ব্যাটার্স। যেটা আমি মাঝখানে একটা নিউজ দেখছিলাম কোনো একটা চ্যানেলে, যে জুলিয়ান উড হয়তো বা এরকম কিছু ডিসাইড করে দিয়েছেন যে ইউ হ্যাভ টু স্কোর আ সিঙ্গেল ওভার বাউন্ডারি ইন ইচ অ্যান্ড এভরি ওভার্স। সো ওই যে জায়গাটা, যে একটা মাইন্ড সেট আপ, যে প্রত্যেককে ওই চেষ্টা করাটা, অ্যালং উইথ তার সঙ্গে আপনি যখন পুরো কোর ক্রিকেটের কম্বিনেশনটা করবেন, আপনাকে তো কশন অ্যাগ্রেশনের কম্বিনেশনটা খুব জরুরি। সাই ভাই, আমরা যদি 11-এর কথা বলি, আমরা 16 জনের একটা দল দেখেছি, এছাড়া 4 জনকে সাবস্টিটিউট দেখেছি। যেখানে যদি বলি নতুন করে নুরুল হাসান সোহানকে ইনক্লুড করা হয়েছে এবং সাইফ হাসানকে নেওয়া হয়েছে। যেটা আমরা এর আগের সিরিজের সময় কথা হচ্ছিল যে বাংলাদেশের এই টিমের মধ্যে 2-3 থেকে 3টা জায়গায় একটু টিউন করার দরকার ছিল। যে লাস্ট যে টি-20তে আমরা খেললাম সেখানে ওপেনিং পেয়ারে একটা ব্যাকআপ দরকার ছিল, সেখানে হয়তো সাইফ হাসানকে অথবা তৌহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে হয়তো নেওয়া হয়েছে কিনা। এবং মোরাল যদি বলি যে আমরা টোটাল 11টা কেমন দেখতে পাচ্ছি আর কি। আপনি যদি আগামীকালকার ম্যাচের বেস্ট 11টা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু পারভেজ হোসেন ইমনের একটা ইনজুরি আছে, আমার কাছে মনে হয় না যে টিম ম্যানেজমেন্ট পারভেজ হোসেন ইমনকে নিয়ে আসলে খুব বেশি চান্স নিতে চাইবে। যদি তিনি আল্লাহর রহমতে ভালো হয়ে যান, তাহলে হয়তো বা বেস্ট পসিবল কম্বিনেশনটা বাংলাদেশ দেখার চেষ্টা করবে, যে হাউ দ্য টিম পারফর্মস উইথ দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ কম্বিনেশনস। সো সেক্ষেত্রে তানজিদ তামিম পারভেজ ইমনেরই ওপেনিং করার কথা, ইফ পারভেজ ইমন ইজ 100% ফিট। আদারওয়াইজ ইফ হি ইজ নট 100% ফিট, দেন সেই জায়গাটায় একটা বিকল্প চিন্তা করতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় বিকল্প চিন্তার জায়গাটা যদি ইনিশিয়ালি শুরুতে আসে, দ্য প্ল্যান এ শুড বি লিটন কুমার দাস উইল ওপেন দ্য ব্যাট উইথ তানজিদ হাসান তামিম, এবং নিচের দিকে সেই জায়গাটায় সাইফ হাসানের সুযোগটা হলেও হতে পারে। নুরুল হাসান সোহানকেও দেখতে চাইতে পারে টিম ম্যানেজমেন্ট, যে হাউ হি বিহেভস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, বিকজ হি ইজ দ্য এক্সপেরিয়েন্সড ওয়ান। তার ক্যাপ্টেন্সির জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রশংসিত বিপিএলে। তবে আপনি আমার পার্সোনাল চয়েস জানতে চাইলে আমি সাইফ হাসানকে এগিয়ে রাখবো সেই জায়গাটা, বিকজ তার বোলিংয়ের জায়গাটা অবশ্যই আছে। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে যদি এশিয়া কাপ চিন্তা করেন, সেখানেও তার বোলিংটা একটা ভালো হ্যান্ডি রোল প্লে করতে পারে। ইভেন আগামীকালকের ম্যাচে যদি চিন্তা করেন, আই উড লাভ টু সি ইউ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ বোলিং অপশনস। দেন সাইফ হাসান যদি সেই জায়গাটা থাকেন, ইউর বোলিং অপশন ইজ ইনক্রিজিং। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে আপনার বোলিং অপশনটা আপনি বাড়ালেন, এবং সাইফ হাসান হয়তো বা সেই জায়গাটা 3-এ ব্যাটিং করতে পারেন লিটন কুমার দাসকে ওপেনিংয়ে রেখে। সো
যদি আপনি বেস্ট 11 এশিয়া কাপের জন্য চিন্তা করেন, যদি সবাই সুস্থ থাকে, ফিট থাকে, আমার কাছে মনে হয় যে বেস্ট 11গুলো আসলে এরকম হবে যে তানজিদ তামিম এবং সেই সঙ্গে পারভেজ ইমন ওপেন করবে। যদি পারভেজ ইমন ইনজুরির কারণে ওপেন করতে না পারে, হয়তো বা লিটন কুমার দাস ওপেনিংয়ে চলে যাবে, আদারওয়াইজ লিটন কুমার দাস 3-এ ব্যাটিং করবেন। 4 নম্বরে তাওহিদ হৃদয় থাকবেন সেই জায়গাটা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। 5 নম্বরে জাকের আলী অনিক, 6 নম্বরে সেই জায়গাটা শামীম হোসেন পাটোয়ারি আছেন, দেন রিশাদ হোসেন আপনার সেই জায়গাটা ইনক্লুড হবে, তানজিম হাসান সাকিব রয়েছেন, আপনি শেখ মেহেদী তো ডেফিনেটলি সেই জায়গাটায় থাকবেন, বেস্ট 11-এ বেস্ট চয়েস হিসেবে থাকবেন। দেন এখন পেস বোলারদের মধ্যে আপনাকে আসলে ডিসাইড করতে হবে আপনি আসলে কাদেরকে পেস বোলার খেলাবেন। এখন মুস্তাফিজ তো সেই জায়গাটা অবশ্যই থাকবেন প্রত্যেকটা ম্যাচে, সেটা আমরা এক্সপেক্ট করি অন্তত এশিয়া কাপের মতো মঞ্চে। আপনি হয়তো বা নেদারল্যান্ড সিরিজে তাকে একটা ম্যাচ রেস্ট দিলেও দিতে পারেন, কিন্তু তারপর বাদবাকি জিনিসগুলো আসলে অল্টার করে আপনাকে দেখতে হবে যে আপনি কাকে কোন দিন কোন ম্যাচে খেলাচ্ছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও খেয়াল করার ব্যাপার রয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটাই বেস্ট 11 হবে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে পারভেজ ইমন বা ওপেনিং থেকে কেউ একজন না খেলতে পারেন কোনো কারণে, তখন হয়তো বা সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহানের ইনক্লুশনটা হবে। আপনি আমাকে যদি বলেন যে যদি ইমন খেলতে না পারেন, লিটন কুমার দাস ওপেনিংয়ে চলে যাবেন এবং সেই জায়গাটা 3 নম্বর পজিশনে সাইফ হাসান ব্যাটিং করবেন, 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় ব্যাটিং করবেন, অথবা 3-এ তাওহিদ হৃদয়, 4-এ সাইফ হাসান, এরকমই হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। যে আমরা যে টোটাল যদি বলি 20 জনের একটা স্কোয়াডের কথা দেখছিলাম, তো এর মধ্যে যদি সব মিলে আগামীকালকের 11-এ যারাই খেলছে তাদের কাছ থেকে আপনি কার কাছ থেকে একটা ভালো এফোর্ট দেখতে চান? মানে যে আমি অনেকদিন ধরে ওয়েট করছি একটা ভালো একটা স্কোর, কিংবা আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি যে দ্য ডে ওয়েন বোথ দ্য ওপেনার্স উইল এক্সপ্রেস দেমসেলভস, বোথ দ্য ওপেনার্স টুগেদার উইল এক্সপ্রেস দেমসেলভস। কারণ হোয়াট উই হ্যাভ সিন যে in every alternate days they have been performing, মানে একদিন তানজিদ ভালো খেলছেন তো একদিন ইমন ভালো খেলছেন। I want to see both of them expressing themselves in a single day. সবার জন্য কিন্তু আকাঙ্ক্ষিত একটা জিনিস। এবং সেদিন বিষয়টা কি হবে সেটা একটা দেখার বিষয়, যে 6 ওভারে রান সংখ্যাটা কত হবে, 10 ওভারে রান সংখ্যাটা কত হবে, সেটা একটা দেখার বিষয় হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ পারভেজ ইমন ডাজন্ট প্লে ইন দ্য ভেরি ফার্স্ট গেম এগেইনস্ট নেদারল্যান্ডস, আই উড লাভ টু সি তার বিকল্প হিসেবে যেই আসবেন তিনি অন্তত নিজেকে প্রমাণ করে রাখবেন যে ওকে, ইফ এনিথিং ইজ নিডেড আই এম রেডি টু ডেলিভার। আমি তাওহিদের কাছ থেকে ভালো ইনিংস প্রত্যাশা করছি। তাওহিদ হৃদয় অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে আসলে খুব প্রমিনেন্টলি ব্যাটিং করছেন না, সেটা একটা বিষয় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে। আই উড লাভ টু সি রিশাদ হোসেন পারফর্মিং উইথ হিজ বেস্ট পসিবল রিসোর্সেস। আমার কাছে মনে হয় যে পেস বোলারদের জায়গা থেকে মুস্তাফিজ তো সবসময় ভালো করছেনই, সেই জায়গাটা আমি এক্সপেক্ট করব। বাজির ঘোড়া অলওয়েজ মুস্তাফিজ ছিল, মুস্তাফিজ সবসময় থাকবেন। মুস্তাফিজ এই মুহূর্তে আপনি যদি বলেন যে পার্থক্যটা গড়ে দিবেন মুস্তাফিজ, ইভেন এশিয়া কাপে যদি বাংলাদেশের ফাইনাল পর্যন্ত যেতে হয় পার্থক্যটা মুস্তাফিজই গড়ে দেবেন। সেটা মুস্তাফিজ হয়তো উইকেট নেবেন না, কিন্তু মুস্তাফিজ যে বোলিংটা করবেন ওই পাশ থেকে উইকেট পড়বে, এটা একটা বিষয়। মুস্তাফিজ প্রেশারটা বজায় রাখবেন এবং সাবকন্টিনেন্টের ডিউ ফ্যাক্টর, দিস ইজ আ ভেরি ভাইটাল থিং। এবং আমার কাছে মনে হয় যে অনলি মুস্তাফিজুর রহমান অ্যান্ড তাসকিন আহমেদ, দে আর ভেরি মাচ হ্যাবিচুয়েটেড ওয়াইল বোলিং ইনসাইড ডিউ ফ্যাক্টর। সো আমার কাছে যেটা পুরোপুরি মনে হয় যে মুস্তাফিজুর রহমান অবশ্যই একটা হ্যান্ডি পারফরমেন্স তাকে করতেই হবে। আর নেদারল্যান্ডসের সঙ্গে যদি কখনো কোনো সিচুয়েশনে ম্যাচটা টাফও হয়ে যায় বাংলাদেশের জন্য, বাংলাদেশ যদি ব্যাট হাতে খুব বড় স্কোর নাও করতে পারে, আগে ব্যাটিং করে 155-160-এর মতো স্কোরও করতে পারে, তারপরেও আমার কাছে মনে হয় ইফ মুস্তাফিজ ইজ দেয়ার ইউ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ চান্সেস টু উইন দ্য ম্যাচ। সো মুস্তাফিজ অলওয়েজ আমার কাছে মনে হয় যে আমি ফ্রন্ট লাইনের দিকে আমি রাখবো। আমরা আশা করি বাংলাদেশ কালকে জিতুক এবং এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সামি ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ম্যাচের আগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।